পাক ভারত যুদ্ধ যখন চলে তখন দেখা গেছে যে গাজাতে যে আক্রমণ করছে ইসরায়েলিরা সেখানকার ধ্বংসস্তূপ দেখায় বলা হয়েছে যে এটা করাচির রাস্তা। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, ওই সময় সরকারের পক্ষ থেকে খুব কম সংখ্যক কর্মকর্তা মিডিয়ায় বক্তব্য দিচ্ছিলেন, ফলে তথ্যের শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতা ভরাট করে টিভি পর্দায় উঠে আসে অস্বাভাবিক বিজয় উল্লাস এবং সেখানে দাবি করা হয় যে পাকিস্তানের সেনা প্রধান গ্রেপ্তার হয়েছেন এবং দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে যথারীতি রয়েছেন আমি ফাহমুদুল্লাহ হোসেন। কোনো দেশের সাথে কোনো দেশের ধরেন দ্বন্দ্ব চলছে বা ধরেন যুদ্ধ চলছে তখন অন্যান্য সেক্টরের মতো মিডিয়াও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে, যেহেতু এখন অবাধ তথ্যের যুগ। তো এই ক্ষেত্রে যে রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের যে 3 থেকে 4 দিনের যে ছোট্ট একটা যুদ্ধ হলো, এর আগে তো সবসময় এই দুই দেশের সম্পর্কে অম্লমধুর সম্পর্ক, তিতো মিষ্টি ঝাল টক দিয়ে আছে, সে 47 মধুর কম অম্লটাই বেশি। তো এই সর্বশেষ যুদ্ধ বলেন খণ্ডযুদ্ধকালীন সময়ে দুই দেশের মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়া যারা প্রমিনেন্ট তারা থেকে শুরু করে এবং আমি নিচু বলবো না, নিচ থেকে উপর পর্যন্ত বলবো যে এদের আসলে ভূমিকাটা কি রকম ছিল এবং এই ভূমিকা নিয়ে আপনার বাহির দেশের যে মিডিয়া তারা কে কি বলছে। আচ্ছা, আমি একটু কাজল ভাই একটু উল্টাভাবে শুরু করি। প্রথম একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দর্শকরাও বিষয়গুলি জানেন, তবুও আমরা ক্লিয়ার হওয়ার জন্য আজকের আলোচনাটাকে মোর স্পেসিফিক করার জন্য আমি কাজল হায়দারকে কিছু প্রশ্ন করছি। যখন আপনি একটা তথ্য পান, সেই তথ্যটা পরিবেশনযোগ্য কিনা এটা কিভাবে আপনি যাচাই করেন, বা এটা পরিবেশন করার আগে আপনি কি মানে একটা তথ্য পাইলেন সাথে সাথে কি সেটা পরিবেশন করেন? তো অবশ্যই না। আপনি যদি গণমাধ্যম প্রক্রিয়াগুলি কি, গণমাধ্যম কর্মী হন, ধরেন আপনার কাছে একটা রিপোর্ট আসলো, আপনার প্রথম ইনস্টিটিউট থাকে তথ্যটা সঠিক কিনা এটা যাচাই করার জন্য আপনার থার্ড পার্টি, ফোর্থ পার্টি এগুলা ধরেন আপনি ক্রস চেকিং অনেক ধরেন একটা ইন্টারন্যাশনাল যেহেতু আমরা শো এটা নিয়ে কথা বলি তাহলে আরো সুবিধা হবে বুঝতে সবারই। ধরেন আমি একটা ইন্টারন্যাশনাল খবর পেলাম, আমি দেখবো যে প্রমিনেন্ট যে সার্ভিসগুলো আছে আমাদের পত্রিকা থেকে শুরু করে অনলাইন যেগুলো ব্লগিংও অনেক সময় দেখা হয়, কেন ফেসবুকে অতটা নির্ভরশীল না, আমি আপনাকে ক্লিয়ার কাটি বলি। আমি দেখবো যে আল জাজিরা এটা কিভাবে করেছে, গার্ডিয়ান কিভাবে করেছে, CNN কিভাবে, বা পাকিস্তানি ডন, হিন্দুস্তান টাইমস এবং আমাদের বাংলাদেশি বড় বড় যারা আছেন, নাম নিলাম না কারো নাম বাদ গেলে মন খারাপ করতে পারে, এনারা কি করেছে। যদি আমি দেখি যে আমার কাছে যে রিপোর্টটা আসছে মোটামুটি 80% কারেক্ট, দেন আমি তারপর আরেকটা ক্রস চেক করবো, আমি আমার চেয়ে যে সিনিয়র আছে বা আমি আমার বন্ধু বান্ধব অন্য চ্যানেলে আছে বা বলতে তাদের সাথে এটা একটু শেয়ার করব যে ভাই এই ধরনের একটা নিউজ আসছে এমুক এমুক করে কি করা যায়, কারেক্ট নট। তার মানে আমরা ভরসার স্থলগুলোতে আমি নক করব, you have to 100% confirm before you publish এইটাই হলো সাধারণ একটা নিয়ম আমি পাবলিশ করার আগে। দর্শক, এই জিনিসটা আলোচনা আমাদের আজকে বিশ্ব সংযোগের মধ্যে কেন এই জিনিসটা আলোচনা করতেছি, এই বিষয়টা হচ্ছে কি, বর্তমানে আমরা খেয়াল করতেছি যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা এমন জায়গায় কিছু নিউজ চলে আসে এবং অনেক সময় ভিউ পাওয়ার জন্য অদ্ভুত কিছু নিউজকে চলে আসে, সেগুলির আসলে বাস্তবসম্মত কোনো ভিত্তি থাকে না। বাস্তবে দায়িত্বশীল পত্রিকা যারা, দায়িত্বশীল নিউজ মিডিয়ামগুলি, তারা যে পদ্ধতিটা কাজল হায়দার বললেন এই পদ্ধতিটা আমরা সব সময় ফলো করি। তো এটা কেন আজকে বলতেছি, কারণটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট মানে আমেরিকার খুব বিখ্যাত একটা পত্রিকা, এই পত্রিকায় 4 জুন একটা রিপোর্ট ছাপা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে পাক ভারত যুদ্ধের সময় গত মাসের 7ই মে থেকে 10ই মে 4 দিনের এই যুদ্ধের সময় 9 তারিখে ভারতীয় মিডিয়াগুলিতে এমন কিছু খবর প্রচার হয়েছে এবং এগুলি কিন্তু মানে খুব একটা মানে কি বলবো অবিখ্যাত বা এরকম কোনো মিডিয়া না, এগুলি বিখ্যাত মিডিয়া। তারা কিছু কাজ করেছে, কিছু সংবাদ পরিবেশন করেছে যেটা পরবর্তীতে ওয়াশিংটন পোস্টের বিবেচনায় সেগুলি আসলে সম্পূর্ণ মিথ্যা ছিল।
এবং এই যে খবরগুলি মানে প্রচারিত হয়েছিল এটার মধ্যে তারা আপনি যেগুলো প্রমিনেন্ট বলছেন জি নিউজ, এবিপি নিউজ, এনডিটিভি, এইরকম সংস্থাগুলি তারা এটা প্রচার করছে এবং এখানে একটা জিনিসের অদ্ভুত আমি একটু উদাহরণ উল্লেখ করে যে 9 মে যে খবরটা প্রচার করছে এখানে অদ্ভুত যেটা লাগে আপনার গাজা সুদান এবং ভিডিও গেম পাবজি গেমের ভিডিও সিনেরে ঢুকায় বলছে যে করাচিতে হামলা হয়েছে, মানে অদ্ভুত। পাক ভারত যুদ্ধ যখন চলে তখন দেখা গেছে যে গাজাতে যে আক্রমণ করছে ইসরায়েলিরা সেখানকার ধ্বংসস্তূপ দেখায় বলা হয়েছে যে এটা করাচির রাস্তা, সুদানের ইসলামাবাদ, সুদানের ধ্বংসস্তূপ দেখানো হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখানো বলা হয়েছে যে এটা বোমায় একেবারে শহর উড়ে গেছে। এই ধরনের নিউজও প্রকাশ হয়েছে। আমি সরাসরি একটা জিনিস বলি, যেটা হলো 9 মে মধ্যরাতে ভারতের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর এক বার্তা এক সাংবাদিকের হোয়াটসঅ্যাপে পৌঁছায়, মানে ওই প্রসার ভারতীতে কাজ করে একজন সাংবাদিকের, এবং সেখানে দাবি করা হয় যে পাকিস্তানের সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছেন এবং দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। এবং কিছুদিন অথচ দেখা যায় এটা কিন্তু 9 মে কখন, ওই যে 7 থেকে 10 মে পর্যন্ত কিন্তু যুদ্ধটা চলছে। ওই সময় প্রচার প্রপাগান্ডাটার লেভেল এমন একটা পর্যায়ে চলে গেছে, কাজল হায়দার যেটা বলতেছিল, এমনকি ভিডিও গেমসের বিষয়গুলিও মানে সেখানে উপস্থাপন করা হয়েছে প্রিয় দর্শক, যে আমরা যুদ্ধে জয় করে ফেলছি, করাচি বন্দরে আক্রমণ করা হচ্ছে, এই ধরনের বিষয়গুলিকে নেওয়া হয়েছে। 9 মে এই পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে এই সংবাদটা প্রচার করা হলো। দেখা গেল যে আসিম মনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে এর পরের দিনই। মানে আমি দেখছিলাম এই রিপোর্টটা কোত্থেকে নিয়েছেন আপনি দর্শকদের বলেন, তারপর আমি ওয়াশিংটন পোস্টের যে রিপোর্টটা 4 জুন, মানে এই মাসের শুরুতে 4 জুন, এটা ওয়াশিংটন। আচ্ছা, আপনি যে সাংবাদিকদের কথাটা বলেন যে হোয়াটসঅ্যাপে যে নিউজটা, আমি পরবর্তী রিপোর্টটা দেখে আমার নিজের কাছে হাসবো না হতবাক হবো আমি প্রশ্ন করছি। সেখানে বলা হয় যে কয়েক মিনিটের মধ্যে ওই সাংবাদিকদের পোস্টটা অন্য সিনিয়র সাংবাদিক এবং চ্যানেলগুলা কোনো ক্রস চেক ছাড়া এরাও প্রচার করা শুরু করে। এটা কিভাবে সম্ভব? যে একটা ভারতের মানুষকে মানে যে কোনোভাবে উত্তেজিত রাখা, উল্লাসের মধ্যে রাখা বা জাতীয়তাবাদী চেতনাকে আপহোল্ড করার জন্য এই কাজগুলি করা হয়েছে বলে কোনো সাংবাদিক এই কথাটা এই যে ভুয়া নিউজগুলি প্রচার করা হয়েছে সেটার যুক্তিটা এইভাবে দেখানো হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, এমনকি আমি জানি যে ভারতীয় দর্শকরাও আমাদের এই চ্যানেলটা, আমাদের এই টক শোটা শোনেন, আপনাদের কাছেও আমাদের যে জিজ্ঞাসাটার জায়গা আছে যে এই ধরনের ভুল সংবাদে মানুষ কি উত্তেজিত হয়? এই ধরনের ভুল সংবাদে মানুষ কি উল্লাস করে? বরঞ্চ ভারতীয় মিডিয়ার এই যে অপরিণামদর্শী, অপেশাদার মনোভাবের যে বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে এই সমস্ত সংবাদের মাধ্যমে, যে আমরা দখল করে ফেলছি পাকিস্তান, ইসলামাবাদের পতন হয়ে গেছে, করাচি হয়েছে, এবং কিছু জেনারেল গ্রেপ্তার হয়ে গেছে। কিছু টক শোতে দেখা গেছে যে তাদের টক শোতে দেখা গেছে যে সাবেক সেনা কর্মকর্তারা আসছে, তারা উল্লাস করতেছে, তারা কোলাকুলি করতেছে। এই বিষয়গুলি কি ভারতের সাধারণ মানুষকে এই বিজয় উল্লাসে উত্তেজিত করে তোলে? বা যদি করে তোলেও আমার মনে হয় না করে, কারণ যে জিনিসটা বলা হয়েছে যে ভারত জুড়ে কোনো উল্লাসের খবর পাওয়া যায় নাই, শুধু মিডিয়াতেই পাওয়া গেছে। এবং মিডিয়া এমন দায়িত্ব জ্ঞানহীনতার পর্যায়ে চলে গেছে যে তাদের ওই সংবাদগুলিকে বিশ্বাস করে কেউই এটাকে নিয়ে আনন্দ উল্লাস করে নাই, শুধুমাত্র মিডিয়াতেই এই বিষয়টা পাওয়া গেছে। এই নিয়ে ভালো একটা আপনার এই কমেন্টস আমি আপনাকে শুনে, ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, ওই সময় সরকারের পক্ষ থেকে খুব কম সংখ্যক কর্মকর্তা মিডিয়ায় বক্তব্য দিচ্ছিলেন, ফলে তথ্যের শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতা ভরাট করে টিভি পর্দায় উঠে আসে অস্বাভাবিক বিজয় উল্লাস ও হাইপারসোনালিজম। না, এই যে কথাটা মানে হাইপার ন্যাশনালিজম যেটাকে আমরা বলি, কথাটা উঠতেছে সেটা হলো কি, আমাদের দেশে আপনারা খেয়াল করেন, বাংলাদেশে আপনারা খেয়াল করেন, সরকারি কর্মকর্তারা সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গায় কি পোস্টগুলি হোল্ড করেন, মূল পোস্টগুলি হোল্ড করেন,
তারা যদি কোনো কথা না বলেন তাহলে আমাদের দেশের সাংবাদিকদের কি সেই সক্ষমতা নাই খবরটা, সঠিক খবরটা বের করে আনার? আমার তো মনে হয় অনেক বেশি সক্ষমতার জায়গাটা বাংলাদেশের সাংবাদিকদের আছে। আমরা এটা খুব দৃঢ়চিত্তে বলতে পারি। এখানে আমরা এই টক শোটাতে বিশ্ব সংযোগে আমরা কি করতেছি? আমরা করতেছি হচ্ছে বিশ্বের যে বিভিন্ন ঘটনাগুলি আছে সেই ঘটনাগুলির উপরে একটা বিশ্লেষণ, একটা পর্যবেক্ষণ আমরা তুলে ধরি। আমাদের সেই পর্যবেক্ষণটা, বিশ্লেষণটার মধ্যে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মূল যে জায়গাটার, ইনফরমেশনের জায়গাটায়, সেই ইনফরমেশনের জায়গাটা থেকে কোনো ভুল থাকে না। আমরা তো সেই জিনিসগুলিকে আমরা ওইভাবে তুলে ধরে তারপরে আমরা বিশ্লেষণে যাই। তো এখন দেখা যাচ্ছে যে এই যে ভারতীয় মিডিয়াতে এই যে প্রচারণা, সেটা ভারতের সাধারণ মানুষের জন্যও কিন্তু খুব হার্টেনিং, মানে মানসিকভাবে একটা আঘাতপূর্ণ জায়গায় চলে আসছে। তাদের মিডিয়াগুলি যে বিশ্বাসযোগ্যতাটা হারিয়েছে, সেটা ভারতের জন্যই, আসলে ভারতের সাধারণ মানুষের জন্য খুব বেশি মানে একটা দুঃখজনক একটা। আচ্ছা, আমি কিছু কি পয়েন্ট দিয়ে আপনি এটা আজকে শেষ করেন। আজকে দেখেন এই যে ভারতের যে এক কথা বলে যে ভুয়া কিছু খবর প্রচার করছে, এই নিয়ে কিন্তু ওখানকারই স্বনামধর্ম সাংবাদিকরা তারা লিখছেন, ভারতের সাম্প্রতিক টিভি সংবাদ জগৎকে ব্যঙ্গ করে একজন সাংবাদিক বলেন, এটা যেন খারাপ কল্পকাহিনী লেখকদের হাতে চলে যাচ্ছে, কিন্তু চ্যানেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স বা সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের পোস্টকে খবর হিসাবে প্রচার করে। একজন জনপ্রিয় সঞ্চালক শ্বেতা সিং ঘোষণা দেন 1971 সালের পর করাচির সবচেয়ে ভয়ানক রাত চলছে। মানে এটা আর একটা ইন্টারেস্টিং বলে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি বিদায় নিয়ে নেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী অনেক পরে সংবাদ সম্মেলন করেন, যে কোনো ঘটনা ঘটার পর। ততক্ষণে মিডিয়া অনেকগুলো চ্যানেল নিজেদের মতো করে খবর ছড়িয়ে দেয়। এটাই হচ্ছে মূল ভয়। দর্শক, আপনারা জানেন যে আমরা এই বিষয়গুলির ঘোর বিরোধী। সংবাদ মাধ্যম হচ্ছে মানুষের জন্য বিশ্বাসের সর্বশেষ জায়গা। মানুষ যেটা বিশ্বাস করে, সরকারি কর্মকর্তারা যারা বিভিন্ন রকমের পদে থাকেন, তারা বিভিন্ন কারণে, অবস্থানগত কারণে পুরো সত্যটা বলতে পারেন না। এই সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের উপরে ভরসা করেন। সেই ভরসার জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সেটা সাধারণ মানুষের জন্যই আসলে অনেক বেশি বেদনাদায়ক। আমরা আশা করব সমস্ত পৃথিবীর সমস্ত মিডিয়া দায়িত্বশীল আচরণ করবে, কোনো রকম কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে সাংবাদিকতা না করুক। সুস্থ সাংবাদিকতার জয় হোক, এটা জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের বিশ্বজগৎ। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।